ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর কোষে দেখি 14 অর্থাৎ নবম শ্রেণীর সম্পাদ্য নিয়ে। এর পূর্বেই আমরা কোষে দেখি 14 এর পার্ট 1 অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা পার্ট 2 অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এই সম্পাদ্যে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা শিখেছি। এর পূর্বেই আমরা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা শিখেছিলাম অর্থাৎ 13 নম্বর অধ্যায়। সেগুলিরও প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে তোমরা প্রত্যেকটা সম্পাদ্য দেখে নিতে পারো। 5 দাগের সমস্যায় বলা হয়েছে যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করে ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে কি করতে হবে? একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, ওই বর্গক্ষেত্রের সমান একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপর ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে চতুর্ভুজের সমান ডাইরেক্ট তো আমরা সামান্তরিক অঙ্কন করতে পারি না, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? একটা বর্গক্ষেত্র অঙ্কন করার পর ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটাই সামান্তরিক অঙ্কন। অর্থাৎ 13 নম্বর অধ্যায়ের যে ত্রিভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট সামান্তরিক অঙ্কন করা আমরা শিখেছিলাম, ঠিক সেটা এখানে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা 5 সেমি একটা বাহু অঙ্কন করে নিই। তাহলে প্রদত্ত যেগুলো দেওয়া থাকে সেগুলো প্রথমে আমাকে অঙ্কন করে নিতে হয়। তাহলে প্রথমে আমরা যেটা প্রদত্ত সেটা আমরা অঙ্কন করে নেব। তাহলে প্রথমে আমরা 5 সেমি একটা বাহু অঙ্কন করে নিই। ঠিক আছে, প্রথমে একটা 5 সেমি বাহু অঙ্কন করে নিলাম। দেখা গেল 5 সেমি বাহু। এরপর এখানে যে কোনো একটা বাহু অঙ্কন করব। দেখো এখানে একটা যে কোনো বাহু অঙ্কন করলাম। এই যে কোনো বাহু অঙ্কন করে আমরা এখানে প্রথমেই আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে, কারণ বর্গক্ষেত্র অঙ্কন করব। বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাকে যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে কোনো বৃত্তচাপ এখানে আমাকে 90 ডিগ্রি কোণ আমাকে অঙ্কন করতে হবে। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার পর এখানে আমার 90 ডিগ্রি কোণ, দেখো তাহলে 90 ডিগ্রি কোণটা যখনই আমার অঙ্কন হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি করব? বর্গক্ষেত্রটা অঙ্কন করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে 5 সেমি যে বাহুটা আছে সেই বাহুটাকে নিয়ে আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করে নিই। তাহলে বর্গক্ষেত্রটা অঙ্কন করি। বর্গক্ষেত্রটা অঙ্কন করে নিই। বর্গক্ষেত্রটা অঙ্কন করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা যে বৃত্তচাপগুলো আছে সেই বৃত্তচাপগুলোকে সংযোগ করব। বৃত্তচাপগুলো যেখানে ছেদ করেছে সেই বাহুগুলোকে সংযোগ করে নিলাম। বাহুগুলোকে সংযোগ করে নিলাম। এরপর আমি কি করব? এটা থেকে ত্রিভুজ অঙ্কন করার জন্য তাহলে প্রথমে কি করতে হবে? কর্ণ আমরা সংযোগ করলাম। এই কর্ণটা আমরা প্রথমেই পরিমাপ করব। ঠিক আছে, কর্ণটা পরিমাপ করলাম। কর্ণটা পরিমাপ করে আমরা একটা বিন্দু থেকে বৃত্তচাপ অঙ্কন করলাম এবং উপরের যে বাহুটা আছে সেই বাহুটা থেকে নিচের বিন্দু থেকে একটা বৃত্তচাপ। ঠিক আছে, তারপর আমরা এই যে দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করেছে সেখানের সঙ্গে এই যে শীর্ষ বিন্দুটা আছে সেটাকে আমরা অঙ্কন করব। এবার দেখো যেখানে ছেদ করলো সেখানের সঙ্গে আমরা এই যে শীর্ষ বিন্দুটা আছে সেটাকে যোগ করলাম। তাহলে এখানে বর্গক্ষেত্রের সমান আমার, দেখো বর্গক্ষেত্রের সমান ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। তাহলে আমরা যদি এ বি সি ডি, এটার নাম আমরা দিলাম ই, এখানে এফ এ ছেদ করেছিল, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এবার এই এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করব। ঠিক আছে, তাহলে ত্রিভুজের যে ভূমিটা আছে, ঠিক আছে, সেই ভূমি থেকে
ত্রিভুজের যে ভূমিটা আছে সেই ভূমি থেকে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা উপর নিচে, আবার এই দিক থেকেও তাই, দেখো দুই দিক থেকেই বৃত্তচাপটা টানলাম। দেখো ঠিক কিন্তু এই বিন্দুটাই হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে বর্গক্ষেত্রের যে রেখাটা ছিল, ঠিক দেখো সেই একটু সরে গেল, ঠিক আছে, ঠিক সেই রেখাটাই আমার সমদ্বিখণ্ডক করলো। তাহলে যখন সমদ্বিখণ্ডক করলো, এবার কি হতো, একটা সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে। সমান্তরাল রেখা তো এইটাই, সমান্তরাল রেখা অলরেডি এখানে আমার অঙ্কন করা আছে, তাই প্রথমে আমরা কি করব, এই রেখাটাকে আরো বর্ধিত করে নেব, ঠিক আছে। এরপর এখানে আমার কি করতে হবে, এই যে রেখাটার উপর, এই রেখাটার উপর একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে কি হবে, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ওই একই মাপে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, কারণ 60 ডিগ্রি মানে একই বৃত্তচাপে দুটো, একই বৃত্তচাপে আমাকে দুইবার কাটতে হয়, ঠিক আছে। তাহলে আমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এখান থেকে আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এরপর আমাকে এই যে অংশটা আছে এই অংশটা পরিমাপ করব, ঠিক আছে। ঠিক ওই মাপটা ধরে আবার এই অংশটা কেটে নিলাম। এর ফলে আমি এই যে অংশটা আছে এই অংশটাকে যোগ করে নেব, ঠিক আছে। এরপর এটা আমার নাম দিলাম, দেখো জি এইচ, ঠিক আছে। তাহলে তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, একটা বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তারপর ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করলাম যার একটা কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব যে অতএব এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ অঙ্কন করলাম এবং ওই এ বি ই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সিজি এইচ ই অঙ্কন করলাম যার একটি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 5 সেমি। যে কোনো একটা বাহু নিলাম, বাহু নেওয়ার পর আমরা 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে বর্গক্ষেত্রটাকে অঙ্কন করলাম 5 সেমি চারদিক কেটে। তারপর আমরা কি করব, এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু সমদ্বিখণ্ডক করার প্রয়োজন নেই। এই যে অংশটা আছে অর্থাৎ এই যে বাহুটা আছে এটাই হচ্ছে এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তারপর আমরা এই যে উপরের বাহুটা আছে এটাই হচ্ছে সমান্তরাল বাহু, এটা বর্ধিতাংশ করলেই হবে। তারপর আমরা কি করছি, এখান থেকে আমরা কর্ণটাকে যোগ করে নিয়ে এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজটা যখনই অঙ্কন করলাম, এই যে বাহুটা আছে এই বাহুটায় আমরা একটা 90 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি কোণ বলেছে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ যখনই অঙ্কন করলাম, এই যে অংশটা অর্থাৎ ত্রিভুজের বাকি অংশটার মাপ নিয়ে আমরা উপরের অংশটাকে কেটে দিলাম। তাহলে এখানে আমার কি হলো, এখানে একটা সামান্তরিক অঙ্কন হয়ে গেল। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক
অঙ্কন করলাম। তাহলে আমরা বলতেই পারি যে এখানে আমরা বলতে পারি যে অতএব বর্গক্ষেত্র এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সি জি এইচ ই অঙ্কন করলাম। ঠিক আছে, এটাই কিন্তু আমার অঙ্কন করতে বলেছে। তাহলে প্রথমে ত্রিভুজটাকে অঙ্কন করছি, ত্রিভুজের সমান আবার একটা অঙ্কন আমি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফলিষ্ট সামান্তরিক অঙ্কন করতে বলেছে, সেটাই আমি কিন্তু অঙ্কন করেছি। ঠিক আছে, পাঁচে তো তোমরা একটা নিয়ম দেখলে যে প্রথমে বর্গক্ষেত্রের সমান বর্গক্ষেত্রের সমান ত্রিভুজ, তারপর ত্রিভুজের সমান আবার একটা সামান্তরিক। আমি শুধুমাত্র বর্গক্ষেত্রের সমানই সামান্তরিক করে দিতে পারি। ঠিক আছে, তোমাদের প্রথমটা একটুকু মানে 2 ধাপ গিয়ে শিখলাম, এটা শুধুমাত্র 1 ধাপ গিয়ে শেখাবো। তো প্রথমে কি করব, একটা বর্গক্ষেত্র অঙ্কন করা খুবই সহজ, 5 সেমি বাহু দেওয়া আছে। তাহলে দুটো পদ্ধতি তোমরা শিখে রাখো, একটা তো শিখালাম আর একটা শিখে নাও। তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু অঙ্কন করলাম, যে কোনো একটা বাহু অঙ্কন করে প্রথমেই এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে, প্রথমেই 90 ডিগ্রি কোণটাকে ঠিক আছে 90 ডিগ্রি কোণটাকে অঙ্কন করে নেব। ঠিক আছে, তাহলে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। 90 ডিগ্রি কোণ অঙ্কন করে দেখো এখানে দাগটা পড়ে গেছে। পেন্সিল হলে খুব সহজে মোছা যেত, তাই তোমরা কিন্তু পেন্সিলেই করবে। 5 সেমিটা অঙ্কন করে নিলাম। 5 সেমিটা পরিমাপ করে আমরা সব দিকেই 5 সেমিটাকে কেটে নেব। ঠিক আছে, 5 সেমিটা দেখো সব দিকেই কেটে নিলাম। ঠিক আছে, সব দিকে 5 সেমিটা কেটে নিলাম। এরপর আমি কি করব, 5 সেমিটাকে বর্গক্ষেত্রটাকে যোগ করে নিই। ঠিক আছে, এই বর্গক্ষেত্রের উপরের অংশটাকে উপরের যে রেখাটা সেটাকে বর্ধিত করে নেব। ঠিক আছে, এরপর আমাকে কি বলেছে, একটা দেখো 5এরটা কি বলেছে, একটা সামান্তরিক অঙ্কন করতে, যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, সেই কোণটা তো 60 ডিগ্রি, তাই না? এটা 60 ডিগ্রির কোণ। এবার এই কোণটা অঙ্কন করব, এই কোণটা অঙ্কন করব। দেখো 60 ডিগ্রি কোণটা অঙ্কন হলো। এরপর এটা পরিমাপ করো, পরিমাপ করলে এখান থেকে এটাকে কেটে নাও। কেটে নেওয়ার পর এই অংশটাকে যোগ করে দাও। ঠিক আছে, তাহলে এটা নাম ধরে নাও এ বি সি ডি, এটা হয়ে গেল ই এফ, এটা হয়ে গেল এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সি ডি বর্গ ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিসি এফ ই সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাও একটা সহজ পদ্ধতি। তাহলে 5এরটা দুরকম পদ্ধতিতেই আমরা শিখলাম। ঠিক আছে, এরপর আমরা 6এরটা দেখব। এরপর আমার 6এরটা কি বলেছে, যে 6 সেমি বহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি ও বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এই ক্ষেত্রে সামান্তরিক আকার অঙ্কন করতে হবে না, শুধুমাত্র ত্রিভুজটা
অঙ্কন করলেই হবে। তাহলে এখানে কি 6 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র প্রথমেই অঙ্কন করে নিতে হবে। তাহলে এখানে আমরা অতএব দিয়ে এটা লিখে নেব যে ABCD বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক CGEF অঙ্কন করলাম, যার একটি কোণ 60 ডিগ্রি। আমরা ডাইরেক্ট এই অংশটা থেকে এই অংশটা ডাইরেক্ট আমরা লিখে দিতেও পারি। আমি এটা পুরোটাই ডিটেলসে তোমাদের লিখে দিলাম, ঠিক আছে। এরপর 6 এরটা, তাহলে প্রথমে আমরা কি করব, 6 সেমি একটা বাহু আমরা অঙ্কন করে নেব। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা 6 সেমি একটা বাহু অঙ্কন। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা 6 সেমি বাহু অঙ্কন, ঠিক আছে। এরপর আমি কি করব, যে কোনো একটা বাহু নেব, ঠিক আছে। এরপরের কাজ হচ্ছে আমার যে কোনো একটা বাহু নেব। দেখো যে কোনো একটা বাহু নিলাম। এরপর এখানে আমি 90 ডিগ্রি কোণটাকে আঁকবো। এখানে আমি কি করতে হবে, যখনই আমি বর্গক্ষেত্র অঙ্কন করব, বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলেই আমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতেই হবে, ঠিক আছে। তাহলে একবার বৃত্তচাপ নিলাম, আবার একবার বৃত্তচাপ নিলাম, ঠিক একই রকম ভাবে আবার একবার বৃত্তচাপ, ঠিক আছে, আবার একবার বৃত্তচাপ। এবার আমরা এটাকে জয়েন করব। দেখো এটাকে আমরা জয়েন করব, জয়েন করে নিলাম, 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এরপর বর্গক্ষেত্র, তার মানে 6 সেমিটাকে আমরা মাপবো, 6 সেমিটাকে আমরা মেপে নিই। দেখো 6 সেমিটাকে মাপলাম, 6 সেমিটা মেপে নেওয়ার পর এই 6 সেমিটাকে সব দিকেই কেটে নেব। এই কাটলাম, এই কেটে নিলাম, ঠিক আছে। 6 সেমিটাকে সব দিকেই বৃত্তচাপগুলোকে কেটে নিতে হবে, ঠিক আছে। বৃত্তচাপ যেগুলো কেটে নিলাম সেগুলোকে এবার কি করব, সংযোগ করব। খুব সহজ, শুধুমাত্র চতুর্ভুজ অঙ্কনগুলো যদি আমি শিখে নিই, খুব সহজেই কিন্তু আমি এগুলো পারবো, ঠিক আছে। এটা সংযোগ করলাম। এরপর আমি কর্ণটাকে যোগ করব। এরপর কর্ণটাকে যোগ করলাম, ঠিক আছে। এর নাম হচ্ছে ABCD, নাম দিয়ে দিলাম, ঠিক আছে, ABCD। এরপর আমি কর্ণটাকে মাপ করব, মাপ করলাম, ঠিক আছে। মাপ করার পর আমি ডি বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ডি বিন্দু থেকে বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এডিটা পরিমাপ করব। এডিটা পরিমাপ করে সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে আমি এই অংশটাকে ডি বিন্দু থেকে সংযোগ করব। যেখানে এটা ছেদ করলো সেই বিন্দুর সঙ্গে আমি এ বিন্দুটাকে যোগ করব, এই বিন্দুটাকে যোগ করব, ঠিক আছে। এই বিন্দুটাকে যোগ করে নিলাম। তাহলে এটার আমরা নাম দিয়ে দিলাম ই, এই অংশটার নাম দিয়ে দিলাম এক্স, বর্ধিতাংশ ওয়াই। তাহলে আমরা লিখব যে অতএব এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এখানে চতুর্ভুজ একটা বর্গক্ষেত্র বলা হয়েছে, তাহলে বর্গক্ষেত্র 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের সমান একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে শুধুমাত্র চতুর্ভুজ আকার নিয়মটা আলাদা,
কিন্তু এখানে চতুর্ভুজের সমান ত্রিভুজের নিয়মগুলি কিন্তু একই। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই নিয়মগুলি কিন্তু একই, যে কর্ণটাকে যোগ করতে হবে, কর্ণটাকে পরিমাপ করতে হবে, তারপর কর্ণটা পরিমাপ করে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রেই নিয়মগুলি কিন্তু একই, শুধুমাত্র কি হচ্ছে, কোনোটা বর্গক্ষেত্র হচ্ছে, কোনোটা আয়তক্ষেত্র হচ্ছে, কোনোটা ট্রাপিজিয়াম হচ্ছে, বিভিন্ন রকম চতুর্ভুজ আমার এখানে হচ্ছে। এরপর আমরা 7 দাগেরটা দেখব। দেখো 7টা কি বলা হয়েছে, একটি চতুর্ভুজ এ বি সি ডি একই, এ বি বাহুর ওপর এডি ও বিসি লম্ব, এ বি বাহুর উপর এডি ও বিসি লম্ব, এ বি 5 সেমি, এডি 7 সেমি, বিসি 4 সেমি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি কোণ 30 ডিগ্রি। এখানে সংকেত বলে দেয়, সংকেত কি, এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি কিউ আঁকলাম, এ বি কিউ এর বি কিউ ভূমি ধরে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে আরো একটি ত্রিভুজ আঁকলাম, যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে এবিসিডি যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি এবি কিউ একটি ত্রিভুজ আঁকবো। এই এবি কিউ এর বি কিউ ভূমি ধরে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আরো একটি ত্রিভুজ আঁকলাম, যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে যেগুলো প্রদত্ত দেওয়া আছে সেগুলো প্রথমে আমি লিখে নিই। এ বি 5 সেমি, ঠিক আছে, প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে এ বি 5 সেমি, এ বি 5 সেমি। এরপর যেটা বলা আছে সেটা হচ্ছে এ বির পর বলা আছে এডি, এডি হচ্ছে 7 সেমি, এডি 7 সেমি, এডি হচ্ছে 7 সেমি, এডি 7 সেমি। তারপর হচ্ছে বিসি 4 সেমি, বিসি, বিসি হচ্ছে 4 সেমি, বিসি হচ্ছে 4 সেমি, ঠিক আছে, এগুলো বলে দেওয়া আছে। আর একটা কোণ বলে দেওয়া আছে 30 ডিগ্রি, যে ত্রিভুজটা হবে তার। তাহলে প্রথমেই আমাকে এ বি বাহুটা অঙ্কন করতে হবে। তাহলে যে কোনো একটা বাহু প্রথমে অঙ্কন করে নিই। প্রথমেই যে কোনো একটা বাহু অঙ্কন করলাম, ঠিক আছে, যে কোনো একটা বাহু। এই যে কোনো বাহু থেকে প্রথমেই দেখো এ বি বাহুর উপর লম্ব বলেছে, এ বি বাহুর উপর এডি আর বিসি লম্ব। তাহলে এ বি বাহুটা প্রথমেই আমি, যেটা 5 সেমি আছে, এ বি বাহুটা প্রথমেই আমি নিয়ে নিলাম, এর নাম হচ্ছে এ বি। এই এ বি বাহুর ওপর এডি লম্ব। তাহলে এডি লম্ব হতে গেলে, যে কোনো বাহু লম্ব হতে গেলে কি করতে হয়, সেখানে আমাকে 90 ডিগ্রি কোণ তো আমাকে অঙ্কন করতেই হবে। তাহলে বৃত্তচাপ অঙ্কন করব, এখানে আমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখানটা হবে, এটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হয়ে গেল 90 ডিগ্রি। আর এদিকেও তাই, বি এর ওপরেও লম্ব, তাহলে এখানেও আমাকে কি করতে হবে, এখানেও আমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে লম্ব বললেই সেখানে আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি কোণ আমাকে অঙ্কন করতে হচ্ছে, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ আমাকে অঙ্কন করে নিতে হবে। তাহলে 90 ডিগ্রি, এরপর এই কোণটাও আমাকে এবার আমি দেখো এডিটা কত বলেছে, 7। তাহলে 7টা মাপলাম, 7টা কেটে নিলাম। এরপর কত হচ্ছে, এরপর হচ্ছে বিসি, বিসিটা হচ্ছে 4।
তাহলে বি থেকে সিটা হচ্ছে 4। এটা আমাকে বর্ধিত করতে হবে, অর্থাৎ একটু বাড়িয়ে নিতে হবে। এটা একটু বাড়িয়ে নিলাম। এরপর আমি এই দুটো অংশ কি করব, যোগ করব। দেখো এটা যোগও করে নিলাম। এটার নাম কি? এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। তাহলে এইটার সমান আমাকে ত্রিভুজ অঙ্কন করতে গেলে কি করতে হবে? এই কর্ণ দুটোকে যোগ করতে হবে। এই কর্ণ দুটো আমি যোগ করলাম। কর্ণ দুটো যোগ করলে কর্ণ দুটো আমি কর্ণটা পরিমাপ করলাম। এই কর্ণটা পরিমাপ করে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আর এই অংশটা থেকে একটা বৃত্তচাপ। ঠিক আছে, কর্ণটা আরেকবার নিয়ে নিই, ছোট হয়ে গেছে একটু। ঠিক আছে, এটা সঠিকভাবে কিন্তু নিতে হবে, ছোট বড় হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয়বারের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এই বৃত্তচাপটা যেখানে দেখো ছেদ করলো সেখানের সঙ্গে এই সি বিন্দুটাকে যোগ করলাম। এরপর এই এ বি এর বর্ধিতাংশ যেখানে ছেদ করেছে সেখানের সঙ্গে এই অংশটাকে যোগ করলাম। ঠিক আছে, এই অংশটা। এবার এই অংশটার নাম আমাকে দিতে হবে। এই অংশটার নাম অনুযায়ী এ বি, ওখানে নাম দেখো, এই যে নামটা এখানে বলে দিয়েছে, অংশের নাম বলছে এ বি কিউ। তাহলে বি কিউ ভূমি ধরা যাবে না। এ বি কিউ যদি ত্রিভুজ হয়, বি কিউ ভূমি কিন্তু ধরা যাবে না। এখানে আমরা এ বি, এখানে তো এটা এ বি আছে অলরেডি। ঠিক আছে, এ বি অলরেডি আছে। তাহলে এই যে সংকেতটা আছে এটা কিন্তু ভুল হচ্ছে। তাহলে আমরা ত্রিভুজটা ধরে নাও, এখানে আমি পি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমার চতুর্ভুজটা কি ছিল? এখানে চতুর্ভুজটা ছিল এ বি সি ডি। এখান থেকে সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ হলো এ ডি পি। এডিপি ত্রিভুজ হলো। ঠিক আছে, এরপর আর একটা ত্রিভুজ আমাকে অঙ্কন করতে বলছে। এখানে তো এই ত্রিভুজটা 30 ডিগ্রি কোণ নয়, আর একটা ত্রিভুজ আমাকে অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, সমান্তরাল রেখা অঙ্কন করব। সমান্তরাল রেখা অঙ্কন করতে গেলে আমাকে এই যে ডি বিন্দুটা আছে, আমি দেখো এই অংশটা নিলাম, এখান থেকে কাটলাম, আর এখান থেকে নিয়ে এই বিন্দু থেকে বারবার পেনে নিচ্ছি। তো বারবার এই অংশগুলো দাগ দিলে কিন্তু হেজি হয়ে যাচ্ছে। তোমরা কি করবে, পেন্সিলে করবে, তোমরা তার পেনে করছো না। ঠিক আছে, এই অংশটা দেখো আমি একটা সমান্তরাল সরলরেখা নিয়ে নিলাম। এখানে আমাকে কি করতে হবে, এই যে অংশটা এখানে আমাকে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা তো হলো 60 ডিগ্রি। তাহলে আমাকে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাকে এখান থেকে একটা বৃত্তচাপ, 60-এর হাফ করব, তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ, আর এই 60 ডিগ্রির আর একটা বিন্দু থেকে আর একটা বৃত্তচাপ, এই বিন্দুটা আমরা যোগ করব। ঠিক আছে, এই বিন্দুটাকে দেখো এটা একটু, ঠিক আছে, যোগ করলাম। আর এই যে অংশটা আছে এ বি, অর্থাৎ এই যে অংশটা টাচ হয়েছে এই অংশটাকেও আমি যোগ করে দিলাম। এই অংশটার নাম দিয়ে দিলাম কিউ। তাহলে এই যে ত্রিভুজটা এটা কত ডিগ্রি? এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা, অর্থাৎ এই যে চতুর্ভুজটা এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো এ বি কিউ। তাহলে দেখো প্রথমে আমরা
একটা চতুর্ভুজ এবিসিডি, এবিসিডি এর সমান একটা ত্রিভুজ অঙ্কন করলাম, সেই ত্রিভুজটা হলো কি এবিপি। ওই এবিপি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আবার একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা দুটো ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে যে উপরের দাগটা দুবার দাগ হয়ে গেছে, দাগটা ভুলবশত হয়ে গেছে, আর এই সমান্তরাল সরলরেখাটা কিন্তু আরো বর্ধিত করতে হতো, সেটা ভুলবশত বর্ধিত করে না হওয়ার জন্য এটি অন্যরকম লাগছে। ঠিক আছে, তাহলে তোমরা পেন্সিলে করবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, আর এই যে সংকেতটা ছিল, সংকেতটা একটু ভুল থাকার জন্য এরকম মনে হচ্ছে। এরপরে যেটা বলেছে পঞ্চভুজ বলেছে। ঠিক আছে, পঞ্চভুজ বলেছে, এবং পঞ্চভুজের ABCDE যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু C। ঠিক আছে, তাহলে যার একটি শীর্ষবিন্দু C আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এই একই ধরনের, ঠিক আছে, একই ধরনের, এটা হবে 8-এর। দেখো, একটি পঞ্চভুজ অঙ্কন করতে গেলে আমি প্রথমেই পঞ্চভুজটাকে অঙ্কন করে নিই। ঠিক আছে, পঞ্চভুজটাকে অঙ্কন করে নিই। এটা সুষম পঞ্চভুজ, যে কোনো পঞ্চভুজ আমি একটা অঙ্কন করে নিই। দেখো, পঞ্চভুজ মানে হচ্ছে 5টা বাহু থাকবে। ঠিক আছে, পঞ্চভুজ হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে, কর্ণগুলিকে যোগ করতে হবে। ধরে নাও C শীর্ষবিন্দু বলেছে। ঠিক আছে, নাম কি বলেছে, এ বি, নাম দিয়ে দিলাম ABCDE, ABCDE বলেছিল পঞ্চভুজ। এরপর আমি দুটো শীর্ষবিন্দু যোগ করলাম। তাহলে এই হচ্ছে একটা শীর্ষবিন্দু এবং এটা একটা শীর্ষবিন্দু। ঠিক আছে, দুটো শীর্ষবিন্দু আমি যোগ করলাম। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমি এই সি বিন্দু থেকে, দেখো সি বিন্দু থেকে এই শীর্ষবিন্দুটা মাপলাম, বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, এটা মাপ করে একটা বি বিন্দু থেকে অঙ্কন করলাম, আর বিসিটা পরিমাপ করলাম, নিয়ে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ কাটলাম। ঠিক একই রকম ভাবে আবার সিইটা যখন আমি নাম, তখন দেখো আমি ডি বিন্দু থেকে, আর সিডিটা যখন মাপলাম তখন আমি ই বিন্দু থেকে। ঠিক আছে, তারপর আমি যেখান থেকে এই ডি বিন্দু থেকে যেখানে বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে সেখানের সঙ্গে এটাকে জয়েন করলাম, আবার এখানে বি বিন্দু থেকে পরস্পর যেখানে বৃত্তচাপ দুটি ছেদ করছে সেটাকেও জয়েন করলাম। ঠিক আছে, এর ফলে দেখো দু জায়গাতে ছেদ করেছে। ঠিক আছে, সেই দুটির নাম আমি দিয়ে দিলাম এখানে পি, এখানে নাম দিলাম কিউ। তাহলে এই বর্ধিত অংশকে বর্ধিত নাম দিয়ে দিলাম, ধরলাম এম এন। এই রেখা দুটি এম এন রেখা দুটিকে দু জায়গায় ছেদ করেছে, সেটি একটি হচ্ছে যেটি পরস্পরকে ছেদ করেছে সেটা সি বিন্দু থেকে যোগ করলাম, আবার এটি যেখানে পরস্পরকে ছেদ করেছে সি বিন্দুর সঙ্গে সেটাকেও আমি যোগ করলাম। এর ফলে আমরা এখানে এফ এবং জি, তাহলে পঞ্চভুজ, এখানে পঞ্চভুজ এ বি সি ডি ই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সি এফ জি পেলাম, যার শীর্ষবিন্দু হচ্ছে সি। তাহলে এখানে পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারলাম। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম কিন্তু একই। তাহলে পার্ট যে
পার্ট 2 আমরা কোষে দেখি 14 যে 4টি সমস্যা ছিল সেই 4টি সমস্যার আমরা সমাধান করলাম। এই 4টি সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে, বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে। বারবার বলছি, সম্পাদ্যতে নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ, যদি একটু ভালো করে তোমরা পড়াশোনা করো, ভালো করে যদি বোঝার চেষ্টা করো, ভালো করে বুঝো, তাহলে দেখবে খুব সহজেই নাম্বারগুলি পাচ্ছ। শুধুমাত্র নাম্বার পাওয়া সহজ নয়, যে কোনো বিষয়ে, যে শুধুমাত্র সম্পাদ্য নয়, যে কোনো বিষয় যদি ভালো করে দেখো, দেখবে খুব সহজেই নাম্বারগুলি পেয়ে যাচ্ছ। সমস্যা হচ্ছে কি, তোমরা ভালো করে বোঝো না, না বুঝে তোমরা অঙ্কগুলি করতে যাও। এর ফলে যখন তোমরা অঙ্কগুলি একবার করার পর দ্বিতীয়বার যখন করতে যাও, তখন তোমাদের আর এগুলি কোনোভাবেই করতে পারো না। কারণ প্র্যাকটিস করতে যাওয়ার পূর্বেই তোমরা অঙ্কগুলি ভালো করে না দেখার ফলে কি হয়, এগুলি ভুলে যাও। যখন তোমরা অঙ্কগুলি দেখবে, প্র্যাকটিস করবে না, মনে হবে হ্যাঁ পেরে যাবো। এর ফলে তোমাদের সমস্যা হয়। বারবার বলছি, অঙ্কগুলি দেখার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। কোথাও অসুবিধা হলে আমাদেরকে জানাও, এবং পরবর্তী কোন কোন ক্লাসগুলি তোমাদের প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। তাহলে আমরা তোমাদের সেই ক্লাসগুলি করে দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।